যখন আপনি কোনো অপরাধীকে ভোট দিচ্ছেন তখন কঠোর আইন বা আইনি ব্যবস্থার কোনো আশাই রাখবেন না। একজন পরিচারিকাকে মারধর করে হত্যা করা হলো, আর যখন একজন জনপ্রতিনিধি আর তার স্ত্রী মিলে এই বিষয়টাকে লুকিয়ে ফেলার চেষ্টা করলেন, তখন তাদের অপরাধের ইতিহাস প্রকাশ্যে চলে এলো। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের স্বাগত। 2004 সাল একজন হাউসওয়াইফ অঙ্কিতা আহুজার কথা অনুযায়ী তার বাড়ির দরজায় প্রভাবশালী রঘুনাথ বলরামের দেখা হয়, যিনি কিনা একজন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ছিলেন। ওনার স্বামী সূর্য আহুজা সে সময় বাড়িতে ছিলেন না। অঙ্কিতার বক্তব্য অনুযায়ী বন্দুকের ভয় দেখিয়ে রঘুনাথ বলরাম তার দুর্বলতার সুযোগ নেয়। 9 বছর পর অঙ্কিতা যখন জানতে পারে যে রঘুনাথ বলরাম, যিনি কিনা একজন এমপি, তিনি একটি অপরাধ গোপন করার জন্য ধরা পড়েছেন, তখন অনেকগুলো সত্য সামনে আসতে থাকে। 2013 সাল রঘুনাথ বলরামের স্ত্রী অভিলাষা বলরামের প্রাসাদ প্রমাণ বাড়িতে 3 জন কাজের লোক সেই সময় কাজ করছিল, পূর্ব, মেঘা আর শান্তি, যে কিনা 2013 মে মাসে ওখানে কাজ শুরু করে। 2003 সালের 19 নভেম্বরের সকালে রঘুনাথ বলরাম সুন্দরবা পুলিশ স্টেশনে ফোন করে বলে যে তার বাংলোর ছাদ থেকে পড়ে তার কাজের মেয়ে শান্তি মারা গিয়েছে, আর হতে পারে সে আত্মহত্যা করেছে। কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া কোনো প্রমাণ এটা নির্দিষ্ট করে না যে ছাদ থেকে পড়ে সে মারা গিয়েছে। পুলিশ এটাও দেখে যে 17 বছরের পরিচারক পূর্ব খুবই ভয় পেয়ে গেছে, তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টে এটা প্রমাণ হয়ে যায় যে নিষ্ঠুরভাবে মারের ফলেই শান্তির মৃত্যু হয়েছে। শেষমেশ পূর্ব সত্যি কথাটা বলেই দেয়। অভিলাষা বলরাম, যে কিনা একটি কলেজের প্রফেসর ছিল, সেই পূর্ব, মেঘা আর শান্তি এই 3 জনের উপরে নিষ্ঠুরভাবে অত্যাচার করত। বাংলোতে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও ওদের সব কাজের দিকে নজর রাখা হতো। ওরা যদি অভিলাষার মার থেকে বাঁচতে কিছু করে তাহলে তার দ্বিগুণ শাস্তি পায়। একদিন অভিলাষার এক বন্ধুকে জলখাবার দিতে মাত্র 10 মিনিট দেরি হওয়ার কারণে অভিলাষা শান্তিকে খুবই নিষ্ঠুরভাবে মারধর করে, আর সেই মারের ফলেই শান্তির মৃত্যু হয়। পূর্ব পুলিশকে বলে যে রঘুনাথ বলরাম সেই সময় বাংলোতে এসেছিল আর অভিলাষার সঙ্গে মিলেই সেই অপরাধটা লুকানোর ষড়যন্ত্র করেছে। মেঘাকে বলরাম দম্পতির ছেলের সঙ্গে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আর পূর্বকে শেখানো হয় যে সে পুলিশকে মিথ্যে কথা বলুক যে শান্তি ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। কিন্তু পূর্ব সত্যি কথা বলে দেওয়ায় প্রকৃত সত্য সামনে আসে। কিন্তু অভিলাষা হার মানতে চায় না, সে পুলিশের উপরেও চেঁচামেচি করে। পুলিশ বুঝতে পারে যে অভিলাষার আচরণ খুব অস্বাভাবিক। পুলিশ যখন রঘুনাথকে শান্তি খুনের বিষয়টি গোপন করার জন্য অ্যারেস্ট করতে যায়, তখন সে বলে যে শান্তির মানসিক ভারসাম্য ঠিক ছিল না। পুলিশ রঘুনাথ বলরামকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে নেয়। এবার তারপর আমি খুব পরিষ্কারভাবে আপনাকে বলছি যে যা কিছু আমাদের বাড়িতে হয়েছে তার জন্য আমি দায়ী নই। আমাকে আমার স্ত্রী কাজের মেয়েটার মৃত্যুর কথা বলেছিল, আর আমি সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়েছি। একজন ভালো নাগরিক আর জনপ্রতিনিধি হবার সুবাদে এটা আমার দায়িত্ব ছিল। এই ঘটনাটার খবর আমি পুলিশকে দিই এবং আমি আমার দায়িত্ব পালন করেছি। স্যার, আপনি ঘটনার ব্যাপারে আমাদের সত্যিটা বলেননি, বরং আমাদের কাছে সত্যিটা লুকিয়েছেন। আপনি অপরাধটাকে ঢাকতে চেষ্টা করেছেন। আমি আপনাকে সেটাই বলেছি, আমার স্ত্রী আমাকে যেটা বলেছিল। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি সেসব জানি না। দেখুন, আমি কোনো ভগবান নই, আর কোনো ইনভেস্টিগেশন এজেন্সিও আমি খুলে রাখিনি। রঘুনাথ বাবু, আপনি যখন বাংলোয় পৌঁছন আপনি পুরোটা জানতেন। আপনি খুব ভালো করেই জানতেন যে আপনার স্ত্রী শান্তিকে খুব খারাপভাবে মেরেছে, এতটাই খারাপভাবে যে সে মারা গেছে। তখন আপনি এই খুনটাকে একটা দুর্ঘটনা বা আত্মহত্যা বলে প্রমাণ করবার চেষ্টা করলেন। মিথ্যে, এটা সম্পূর্ণ মিথ্যে। আসুন মিসেস অভিলাষা বলরাম, আপনি যেটা পুলিশকে বলেছেন সেটা একবার আপনার স্বামীকেও বলে দিন। আরে এ কি বলবে? এর জন্য আমি অনেকদিন ধরেই সমস্যার মধ্যে আছি। ওর মাথা গরম, কখন কি করে বসবে কেউ জানে না। ওর মানসিক অবস্থাটা ঠিক নেই, অ্যাবনর্মাল। আমার কথা বিশ্বাস না হলে আমার উকিলের সঙ্গে কথা বলতে পারেন। নিষ্ঠুরতা আর মানসিক অত্যাচারের ভিত্তিতে আমি কোর্টে এর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ফাইল করেছি। মিথ্যে, মিথ্যে কথা এটা। ও জানতো যে শান্তি মারা গেছে। অ্যাকচুয়ালি স্যার, ওই শান্তি না কোনো কাজই ঠিক করে করতে পারতো না। ওর তো কোনো রকম টাইম জ্ঞানই ছিল না। আসলে কোনো কাজের লোকের এই বোধটাই থাকে না। ও
ওদের বোঝাতে হয়, সোজা করতে হয়। আর যখন শান্তির ব্যাপারে আমি ওকে বললাম যে ও মারা গেছে, তখন ও আমাকে বলল যে আমরা পুলিশকে এটা বলবো যে ও ছাদ থেকে পড়ে মারা গেছে। কখন? বাজে কথা বলছে। আচ্ছা, আমি বাজে কথা বলছি? তাহলে আপনি জিজ্ঞেস করুন ওকে, মেঘাকে কোথায় পাঠিয়েছে ও, জিজ্ঞেস করুন। স্যার, মেঘা কোথায়? আমি জানি না। রঘুনাথ বাবু, আপনাদের চাকরের বয়ান রয়েছে আমাদের কাছে, আমরা এফআইআরও করেছি। ভালো হয় যদি আপনি বলে দেন মেঘা কোথায়, নয়তো আমাকে আপনার বিরুদ্ধে কিডন্যাপিং এর চার্জ লাগাতে হবে। ওকে আমি আমার বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছি, মঙ্গতরাম কলোনিতে। আমি চাইছিলাম না যে এইসব আমার ছেলের সামনে ঘটুক। আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। রঘুনাথ বাবু মেঘা আর ওনার ছেলেকে এখানে পাঠিয়েছিল, আর আমাকে বলেছিল ওদের কিছুদিন দেখাশোনা করতে। আমি আজকেই পেপারে খবরটা পড়লাম। আপনার পুলিশে খবর দেওয়া উচিত ছিল। মেঘা, তুমি ভয় পেও না। অভিলাষ আর রঘুনাথ আমাদের হেফাজতে, ওরা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। স্যার, স্যার, খুব খারাপভাবে আহত হয়েছে, আর দেখে তো মনে হচ্ছে কিছু খায়ও নি। যার বাড়িতেও কাজ করতো সেই ওর এই অবস্থা করেছে। এটাই ভালো হবে যে ওকে হসপিটালে অ্যাডমিট করা হোক আর ভালো করে চিকিৎসা করা হোক। হসপিটালে ওর কাছে কয়েকটা কনস্টেবল রাখো। আমাদের মেঘার পূর্বকে নিরাপত্তা দিতে হবে, এরা অত্যন্ত ভয়ঙ্কর আর নির্দয়। আর হ্যাঁ, অভিলাষা যে কলেজে পড়ায় তুমি গিয়ে সেখান থেকে ডিটেল বার করো। ইয়েস স্যার। এটা কি স্যার? এখন আপনি বলছেন যে মাকে খুন করা হয়েছে? হ্যাঁ রমেশ, তোমার মাকে খুন করা হয়েছে। গত 8 মাস ধরে উনি যে বাড়িতে কাজ করতেন সেখানে ওনাকে খুব মারধর করা হতো। আমি আপনাকে আগেই বলেছিলাম, মা যবে থেকে দিল্লিতে এসেছে আমার সঙ্গে কোনো কথা হয়নি স্যার। উনি কথা বলবেন কি করে? ওনার মোবাইল নিয়ে নেওয়া হয়েছিল, ওনার সঙ্গে জানোয়ারের মতো ব্যবহার করা হতো। দেখুন স্যার, আমি এসব ঝামেলায় পড়তে চাই না। আমি গরিব লোক স্যার, নিজের পরিবারকে সামলাতে হবে। রমেশ, উনি তোমার মা ভয়ঙ্কর লোকেদের হাতে পড়েছিলেন, এটা কোনো ঝামেলা নয়। মিসেস অভিলাষা বলরাম গত 2 বছর ধরে আমাদের এখানে কাজ করছেন, আর মাত্র 2 মাস আগেই আমরা ওনাকে পার্মানেন্ট স্টাফ করেছি। আচ্ছা, কখনো কি এটা আপনাদের মনে হয়েছিল যে ওনার মানসিক অবস্থা ঠিক নেই? আমি বলতে চাইছি, কোনো স্টুডেন্টের সঙ্গে কোনো খারাপ ব্যবহার? আগে না, কখনো এরকম কোনো অভিযোগ আসেনি। বরং আমরা তো এই সমস্ত কথা শুনে খুব অবাক হয়ে গেছি। নমস্কার। কি ব্যাপার, কি উকিল বাবু? বসুন। দেখুন, যেভাবেই হোক আমাকে এই ঝামেলা থেকে বের করুন। স্যার, কাল পুলিশ আপনাকে কোর্টে পেশ করবে, ততক্ষণ কোনো না কোনো রাস্তা তো খুঁজে বের করবই। ওই মহিলা আমাকে ঝামেলায় ফেলে দিল। একটু ধৈর্য ধরুন। আমার বিশ্বাস যে যখন এই পেপারগুলো কোর্টে পেশ করব, কোর্ট নিশ্চয়ই আপনার কথাটা ভেবে দেখবে।
আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, তারপর আমি টাকা রোজগারের জন্য লোকের বাড়ি কাজ করতে থাকি। একটা এজেন্সি আমাকে এখানে কাজ করতে পাঠায়। আমি জানতাম না যে আমাকে এরকম একটা নরকে থাকতে হবে। মেঘা, তুমি ভয় পেও না, আমরা ওদের নিশ্চয়ই শাস্তি দেব। ওদের বিরুদ্ধে মামলা করবার জন্য তোমার বয়ান দরকার। যা কিছু তোমার সঙ্গে হয়েছে সেসব আমাদের বলো। আগে হ্যাঁ, অভিলাষা বলরাম আমারই পেশেন্ট। কতদিন? প্রায় 1 বছর হতে চলল। ওনার রোগটা কি? অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই দুটো প্রবলেম। এতে পেশেন্টের মস্তিষ্কে রাগ এমনভাবে দানা বাঁধে যাতে পেশেন্ট কন্ট্রোল হারিয়ে ফেলে, আর এই অবস্থায় সে সবকিছু করতে পারে। এর মানে ও ভায়োলেন্টও হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি কি ওনার ট্রিটমেন্টের পেপারস দেখতে পারি? আগে হ্যাঁ, এমনিতে যা কিছু হয়েছে সে বিষয়ে আমি নিউজ পেপারে পড়েছি। আমি তো এটাও জানতাম যে ওনার স্বামী অভিলাষার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছে, আর কারণ এটাই বলেছে, অভিলাষার অ্যাবনর্মাল বিহেভিয়ার আর কাজের লোকের সঙ্গে মারপিট করা। আর হ্যাঁ, যাতে এক কাজের লোকের মৃত্যুর কথা বলা আছে ওনার আরেকটা বাড়িতে। নিশ্চয়ই, আমি সমস্ত পেপারস পাঠিয়ে দিচ্ছি। ওর মৃত্যু 2010-এ হয়েছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট। এছাড়া রঘুনাথ বলরামের বিরুদ্ধে অনেক কেস আছে। আপনি বললে আমি সব পেপারস পাঠিয়ে দিচ্ছি। মানে পূর্বর এখন 17 বছর বয়স। হ্যাঁ স্যার। অসীম, কাল আমাদের পূর্বকে কোর্টে পেশ করতে হবে। তারপর আমি চাই যে তুমি ওকে নিয়ে বাড়িতে ফিরে যাও। স্যার, আমি এখানে এসেছিলাম কারণ আপনি ও স্কুলের সার্টিফিকেটটা চেয়ে পাঠিয়েছিলেন। আমি খুব গরিব মানুষ স্যার, অনেক কষ্টের দিন চলে আমার। অসীম, পূর্ব তোমার ছোট ভাই। আমি জানি স্যার, কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ যে আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি চেষ্টা করতে পারি। স্যার, রমেশ ওই শান্তির ছেলে, ও কোথাও চলে গেছে আর ওর ফোনটাও বন্ধ। মেঘার স্বামীও ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। পূর্ব দাদাও নিজে ঝামেলায় জড়িয়ে রয়েছে, আর এখন এই বেচারি মহিলার ছেলে পালিয়ে গেল। হতে পারে কেউ ওকে হুমকি দিয়েছে। স্যার, এই কাগজগুলোই নীলেশ কুমারের, যে রঘুনাথ বলরাম আর অভিলাষা বলরামের আরেকটা বাংলোতে কাজ করত। গুড। ওদের বিরুদ্ধে আমাদের একটা সলিড কেস তৈরি করতে হবে। রঘুনাথ বলরামের বিরুদ্ধে আরো অনেকগুলো কেস রয়েছে স্যার। 1 সপ্তাহের মধ্যে সবকিছু জেনে যাব। আমাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা ওদের লম্বা কাস্টডিতে নেবার জন্য যথেষ্ট। পরিচারিকা শান্তির মৃত্যুর পর পুলিশ রঘুনাথ আর অভিলাষাকে গ্রেফতার করে নেয় আর তাদের বিরুদ্ধে একটা মজবুত কেস বানানোর চেষ্টা করে। ওদের অতীতে ছোট থেকে ছোট ব্যাপারের দিকেও পুলিশের নজর ছিল। অভিলাষার আচরণ, তার অপরাধ, আর সেই সঙ্গে রঘুনাথেরও অতীত অপরাধের রেকর্ড পুলিশ খুঁজে বার করে। স্যার, আমার ক্লায়েন্ট একজন সম্মানীয় ব্যক্তি, তিনি জনতার প্রতিনিধি। উনি সব সময় সম্পূর্ণভাবে আইন মেনে চলেন, আর তাই যেই ওনার স্ত্রী ওনাকে ওনাদের বাড়িতে হওয়া পরিচারিকার মৃত্যুর খবরটি দেন, উনি সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করেন। আমার ক্লায়েন্ট তো এটাও জানতেন না যে এই অপরাধটা ওনার স্ত্রী করেছেন। স্যার, এই বিষয়ে একটু নজর দেওয়া হোক যে আমার ক্লায়েন্ট ওনার স্ত্রীর বিরুদ্ধে যে ডিভোর্স কেস ফাইল করেছেন সেখানেও এই বিষয়টা স্পষ্ট করে লেখা রয়েছে যে উনি ওনার স্ত্রীর হিংস্র আচরণে অত্যন্ত বিরক্ত হয়েছেন। ইনফ্যাক্ট উনি বেশ কয়েকবার ওনার স্ত্রীকে বাড়ির কাজের লোকেদের সঙ্গে এরকম ব্যবহার করা নিয়ে বকাবকিও করেছেন। স্যার, আমার ক্লায়েন্টের সঙ্গে এই অপরাধের কোনো সম্পর্ক নেই, আর ওনার কোনো রকম অসৎ উদ্দেশ্যও ছিল না। তাই আমি আদালতের কাছে আবেদন করছি যে আমার ক্লায়েন্টকে জামিন দেওয়া হোক। স্যার, রঘুনাথ আর অভিলাষা বলরামের বাড়িতে কাজ করা এই 3 জন লোক, মেঘা কর, শান্তি আর পূর্ব, এই 3 জনের সঙ্গে জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করা হয়েছে। আর এই সব কিছুই মেঘা আর পূর্ব নিজেদের বয়ানে বলেছে।
স্যার, এটা একেবারেই অসম্ভব যে মিস্টার রঘুনাথ বলরাম এই ঘটনাটা সম্পর্কে কিছুই জানতেন না। যদি ইনি জনতার প্রতিনিধি হন এবং আইনকে সাহায্য করতে চাইতেন, তবে এই ঘটনাটার ব্যাপারে ওনার অনেক আগেই পুলিশকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আর যেখানে উনি এটা দাবি করছেন যে ইনি নিজের স্ত্রীর অত্যাচারের বিষয়ে কিছুই জানতেন না, তাহলে এই হলো কল রেকর্ডস। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 19শে নভেম্বর 2013 সকালে উনি ওই বাংলোতেই ছিলেন যেখানে এই ঘটনাটা ঘটেছে। তো স্যার, এটা পরিষ্কার যে এই ঘটনার ব্যাপারে ইনি আগেই জেনে গেছিলেন। তাহলে ওনার কথা মিথ্যে প্রমাণিত হলো যে এই ঘটনার খবর ফোনে পেয়েছিলেন। এটা ছাড়াও ইনি কোর্টে ডিভোর্স পিটিশন ফাইল করেছেন। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ইনি এনার স্ত্রীর অদ্ভুত এবং হিংস্র প্রকৃতির ব্যাপারে আগে থেকেই জানতেন। আর এমনকি নীলু, মানে ওই বাড়িতে কাজ করা চাকর নীলেশ, যার মৃত্যু ঘটেছিল, তার অটোপসিও বার করা হয়নি। ওনার দাবি হলো যে এই ঘটনার পেছনেও ওনার স্ত্রীরই হাত ছিল। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে যে এই সমস্ত ঘটনার ব্যাপারে উনি আগে থেকে জানতেন, কিন্তু উনি নিজের স্ত্রীকে বাঁচাচ্ছিলেন। আর স্যার, এটাও হতে পারে যে রঘুনাথ বলরাম নিজের ক্ষমতার অপব্যবহার করে সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন। আমার কোর্টের কাছে বিনীত অনুরোধ, এই সমস্ত কথাগুলোকে মাথায় রেখে রঘুনাথ বলরামের পুলিশ রিমান্ড বাড়ানো হোক। এই কোর্ট রঘুনাথ বলরাম আর অভিলাষা বলরামের জামিনের আর্জি নামঞ্জুর করছে আর এদের 14 দিনের জন্য হেফাজতে নেবার আদেশ দিচ্ছে। কতদিন ধরে এইসব চলছিল? সেই দিন থেকেই, যখন তুমি বিজনেস মিটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিলে 15 এপ্রিল 2004। তারপর থেকে ও 2-3 দিন বাদে বাদে বাড়ি চলে আসতো। আমি সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সবসময় এটাই ভয় করত যে যখন তুমি এসব জানতে পারবে তখন তুমি কি ভাববে। তোমার চুপ করে থাকা উচিত হয়নি অঙ্কিতা, তোমার চুপ করে থাকা উচিত হয়নি। কিন্তু এখন আমরা চুপ করে থাকবো না। ওর ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে। অঙ্কিতা আহুজা, যিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তিনি এবার গিয়ে তার স্বামীকে জানান যে রঘুনাথ বলরাম, যিনি একজন জনপ্রতিনিধি, সে 2004 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত তাকে ভোগ করে। অঙ্কিতার এই অভিযোগের কি কোনো মূল ভিত্তি ছিল, কোনো সত্যতা ছিল? উনি চুপচাপ সবকিছু সহ্য করতে থাকেন। এই ব্যাপারটা কি করে এতদূর পৌঁছলো যে সে বন্দুকের ভয় দেখিয়ে ওনার বাড়িতে অবাঞ্ছিতভাবে ফায়দা নিতে পৌঁছে গিয়েছিল? তাহলে এইসব 4 বছর ধরে চলেছিল? হ্যাঁ স্যার, আমি জানি যে আপনি আমাদের এটা জিজ্ঞেস করবেন যে আমরা আগে কেন কমপ্লেন করিনি। ও একজন মহিলা বলেই ভয় পেয়ে গিয়েছিল যে এইসবে ওকে আমি ভুল বুঝবো। তারপর যখন ও রঘুনাথ বলরামের কেসটা নিউজ পেপারে পড়ল, তখন সাহস করে ও আমাকে সমস্ত ঘটনা বলল। কিন্তু আপনি রঘুনাথ বলরামকে কিভাবে চেনেন? আমার এক বন্ধু ওনার সঙ্গে আমার পরিচয় করিয়েছিল।
আমার বিজনেসটা বাড়ানোর জন্য ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, তাই ওনাকে আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ জানিয়েছিলাম। আরে রঘুনাথ বাবু, নমস্কার। নমস্কার। আসুন স্যার। স্যার, আমি এটা ভাবতেও পারিনি যে ওই নোংরা লোকটা আমি শহরে না থাকায় এরকম একটা সুযোগ নেবে আর আমার বাড়িতে পৌঁছে যাবে। আমি তো এটাও বুঝতে পারছি না যে ও কি করে জানতো যে আমি শহরের বাইরে গিয়েছি। নমস্কার অঙ্কিতা দেবী। আগে নমস্কার। আমি তো এটা প্রথমে বুঝতেই পারিনি যে কেন সূর্যর অনুপস্থিতিতে বাড়িতে এসেছিলেন। তারপর উনি আমাকে চা করতে বললেন, আর আর যখন আমি চা করে আনলাম তখন আহা, ভীষণ ভালো চা। আপনার তো রান্নারও কোনো জবাব নেই আর চায়েরও কোনো জবাব নেই। ধন্যবাদ। অঙ্কিতা দেবী, আপনার স্বামী খুব ভালো মানুষ। আমি চাই সে অনেক উন্নতি করুক, ব্যবসায়ও এগিয়ে যাক। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি এটা ভাবতেও পারবেন না আমি ওনাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারি, মানে একদম জমি থেকে তুলে আকাশে, এইভাবে। শুধু যদি আপনি একটু কোঅপারেট করেন তো। কোঅপারেট? আমি ঠিক বুঝলাম না। এতে বোঝবার কি আছে? আপনি এত সুন্দরী, আপনি তো জানেন তাই না, আমি আপনার স্বামীকে সব দিক থেকেই সাপোর্ট করব। শুধু যদি আপনিও আমাকে একটু সাপোর্ট করেন তো। রঘুনাথ বাবু, এসব কি বলছেন আপনি? দেখুন, আমি ওই টাইপের মহিলা নই, আর এই ধরনের কথা আমার একদম ভালো লাগে না। আসলে আমার ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যেস নেই, তাই পরিষ্কার করেই বলছি, আমার সাথে শুতে হবে। তারপরে দেখো তোমার আর তোমার পরিবারের খুশির জন্য আমি কি করতে পারি। এত খুশি আসবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলি, কিন্তু উনি বারবার আসেন। আর তারপর একদিন উনি বারবার বাড়িতে আসতেন আর বন্দুকের ভয় দেখিয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি করতেন। প্রতিবারই আমাকে ব্ল্যাকমেল করতেন যে আমি যদি কাউকে এই বিষয়ে বলি তবে উনি আমার স্বামী আর ছেলেকে মেরে ফেলবেন। তাই আমি আমার স্বামীকে কখনোই এই ব্যাপারে কিছুই বলিনি। আর যখন নিউজ পেপারে এই খবরটা পড়লাম তখন অনেক কষ্টে মনে সাহস জোগাড় করে সবকিছুই আমার স্বামীকে বললাম। এটা 2004 সাল থেকে 2008 সালের মধ্যে হয়েছে, তার মানে 5 বছর আগে। তাই মেডিকেলি কোনোভাবেই প্রমাণ করা যাবে না। আমাকে সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। এইসব একদম সত্যি নয়, সম্পূর্ণ মিথ্যে। আমার বিরোধীরা পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর এই মহিলা যার কথা আপনি বলছেন, একে আমি চিনিও না। এইসব সেই সোসাইটির এন্ট্রান্স রেজিস্টার যেখানে আহুজা দম্পতি থাকে। 2004 থেকে 2008 পর্যন্ত আপনি বহুবার এখানে এন্ট্রি করেছেন। মনে নেই, হয়তো অন্য কারোর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখানে তো লেখাই আছে
কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? সূর্য আহুজা। আপনি তো লিখেছেন। কার ইশারায় কাজ করছো তুমি? এগুলো সব নকল না? মন গড়া সব গল্প বানিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। কি সব মিথ্যে অভিযোগ আনছো আমার বিরুদ্ধে? তুমি কি জানো আমি কে? আমি একজন এমপি, আর তুমি একজন মেম্বার অফ পার্লামেন্টকে বিরক্ত করছো। খুব পস্তাবে তুমি। আমি প্রতিবেশীদের কাছে খবর নিয়েছি। আহুজা দম্পতিদের কথা সত্যি মনে হচ্ছে। এদের কোনো কারণই থাকতে পারে না রঘুনাথ বাবুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার। স্যার, আমার তো মনে হচ্ছে খবরের কাগজে বেরোনো রিপোর্টটা পড়ার পর ওর বিরুদ্ধে কথা বলার সাহস হয়েছে এদের। ঠিক আছে, এফআইআর ফাইল করে দাও। স্যার, একজন পরিচারিকার মৃত্যুর জন্য অভিলাষা বলরাম আর রঘুনাথ বলরামকে অ্যারেস্ট করা হয়েছিল। এই কেসটা সামনে আসাতে রঘুনাথ বলরামের আরও একটা বড় অপরাধ প্রকাশ্যে আসে, যেটা সে 5 বছর আগে ক্রমাগত 4 বছর ধরে করেছে। কিন্তু ওর অপরাধের ইতিহাস কি শুধুমাত্র এইটুকুই? এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কি আরও কোনো নির্মম অপরাধ প্রকাশ্যে আসা বাকি আছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে কি আরও কোনো নির্মম অপরাধ প্রকাশ্যে আসা বাকি আছে? স্যার, এই রঘুনাথ বলরাম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ওর সম্বন্ধে আরো কিছু জানতে পারলে নাকি? আগে হ্যাঁ স্যার, অনেক কিছু। প্রথমে এ এমএলএ ছিল, তারপরে এমপি হয়েছে। কলেজে পড়ার সময় থেকে অনেকগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল। ওখানে ও গ্যাং চালাতো। এই দেখুন, রঘুনাথ বলরামের ইন্টেন্স গ্যাং নাম্বার 45 থেকে পাওয়া স্টেটমেন্ট। ওকে 2001-এ হিস্ট্রি শিটার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, আর ওর হিস্ট্রি শিটার নাম্বার হলো 23X। স্যার স্যার, কি হলো? কি হয়েছে স্যার? কি হলো? স্যার, তখন থেকে এখনো অবধি 25টা কেসে ওর নাম রয়েছে। কয়েকটাতে তো ও জামিন পেয়ে যায়, আর কয়েকটাতে ও প্রমাণ না থাকার জন্য ছাড়া পায়, আর কয়েকটাতে সাক্ষী বয়ান বদলে ফেলে। তার মানে এর আগেও ও এরকম অপরাধ করেছে? আগে হ্যাঁ স্যার। আর একটা কথা, অভিলাষা বলরামের দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী সন্দেহজনক অবস্থায় আত্মহত্যা করেছিল। স্যার, রঘুনাথ বলরাম 2008-এর শেষের দিকে অভিলাষা বলরামকে বিয়ে করে। আর ওর বিরুদ্ধে এখন এই রেপ কেসটা সামনে এসেছে। আগে রমেশ মণ্ডল, উনি তো ভেতরে। ডাকুন ওনাকে।
তুমি ওখান থেকে তোমার মায়ের লাশ না নিয়েই চলে এলে? আমি কি করতাম স্যার? উনি প্রথমে ফোনে বললেন আমার মায়ের একটা দুর্ঘটনা হয়েছে, তারপর আমি ওখানে গিয়ে শুনলাম যে আমার মাকে খুন করা হয়েছে। দেখুন স্যার, আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। আর তাছাড়াও গত 8 মাস ধরে আমার সঙ্গে মায়ের কোনো যোগাযোগই ছিল না স্যার। তোমাকে একবার এক্ষুনি রিপোর্ট করতে হবে। তোমার মায়ের লাশ এখনো মর্গে পড়ে আছে। দেখুন স্যার, এরকম করবেন না। আমার পরিবার আছে এখানে, আমি গরিব লোক স্যার, একটু দয়া করুন। তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? এমন একটা জায়গা যেখানে তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না। তোমার স্বামী তোমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, তাই তোমার সব দায়িত্ব আমাদের। এখন থেকে তোমাকে আমরা দেখাশোনা করব। রঘুনাথ, বলরাম আর অভিলাষা এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পূর্ব, ভয় পেও না, এখন তুমি সুরক্ষিত। কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা তোমাকে পুলিশ প্রোটেকশন দেব। স্যার, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে আপনি কি বলবেন? বিরোধীদের চক্রান্ত, ওরা এরকম কেন করবে? কারণ ওরা আমাকে ভয় পায় আর আমি সত্যের লড়াই লড়ি, আর আমার সাথে বহু সাধারণ মানুষের সমর্থন রয়েছে, তাই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। দেখুন, আমি ওদের সবাইকে এটা বলে দিতে চাই যে প্রতিবারের মতো এবারেও আমি জয়ী হয়েই ফিরব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আর আমার সাথে বহু সাধারণ মানুষের সমর্থন রয়েছে, তাই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। দেখুন, আমি ওদের সবাইকে এটা বলে দিতে চাই যে প্রতিবারের মতো এবারেও আমি জয়ী হয়েই ফিরব। স্যার, আমার ক্লায়েন্ট রঘুনাথ বাবু এবং অভিলাষা দেবী পুলিশি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এখনো পর্যন্ত চার্জশিট ফাইল করা হয়নি, আর তাই আদালতের কাছে আমার অনুরোধ যে ওনাদের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আর আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যে রেপের কেস রয়েছে সেটাও ভিত্তিহীন। ওনার একটি 4 বছরের ছেলে রয়েছে। বাচ্চাটি এখন আমার ক্লায়েন্টের বন্ধুর বাড়িতে নিজের মা বাবাকে ছাড়াই রয়েছে। আদালতের কাছে আমার এটাই অনুরোধ যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে ওই বাচ্চাটির ভবিষ্যতের কথা ভেবে দেখা উচিত। স্যার, এই কেসের 2 জন অভিযুক্ত রঘুনাথ বলরাম আর অভিলাষা বলরাম নিজেদের বাড়িতে কাজ করার লোকেদের ওপর বহু বছর ধরে অত্যাচার করে আসছেন। এনাদের বাড়িতে যে ভদ্রমহিলার মৃত্যু হয়েছে তার উপরেও খুব নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। এই কেসে 2 জন সাক্ষী ওনাদেরই বাড়িতে কাজ করা 2 জন চাকর। প্রসিকিউশন এটা মনে করছে যে রঘুনাথ আর অভিলাষা সমস্ত সাক্ষীদের ওপর এই চাপ সৃষ্টি করার পুরো চেষ্টা করবেন। রঘুনাথ বলরাম এইরকম প্রচুর কেস থেকে বেঁচে গেছেন, যেখানে শেষ মুহূর্তে সাক্ষী নিজেদের বয়ান থেকে সরে গেছে। এখন তো এনার বিরুদ্ধে রেপের মামলাও রয়েছে। প্রসিকিউশন এটা মনে করছে যে রঘুনাথ বলরাম সমস্ত সাক্ষীদেরই ভয় দেখানোর সম্পূর্ণ চেষ্টা করবে। 4 বছর ধরে রঘুনাথ বলরাম এদের ভয় দেখিয়ে এদের সঙ্গে অপরাধ করে গেছেন। এই কোর্ট অভিলাষা বলরামকে ওনার হিংসাত্মক ব্যবহারের হিস্ট্রির জন্য ওনার বেল অ্যাপ্লিকেশন খারিজ করলো আর জুডিশিয়াল কাস্টাডিতে রেখে ওনার চিকিৎসা করানোর আদেশ দিচ্ছে। আর ওনাদের 4 বছরের বাচ্চার কথা মাথায় রেখে এই কোর্ট রঘুনাথ বলরামকে
নিজের স্ত্রীর অপরাধ আড়াল করার কেসে বেল অ্যাপ্লিকেশন মঞ্জুর করলো, কিন্তু রেপ কেসে মিস্টার রঘুনাথ বলরামের বেল অ্যাপ্লিকেশন নামঞ্জুর করা হচ্ছে আর ওনাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হচ্ছে। আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে সব বলে দিই তাহলে তুমি আমার উপর রাগ করবে আর তুমি কষ্ট পাবে যে আমার জন্য কিছু করতে পারলে না, আমাকে বাঁচাতে পারলে না। অঙ্কিত, এটা আমি জানি না যে আমি কি করতাম, কিন্তু আমার নিজের উপরে খুব রাগ হতো। হয়তো এর বদলাও আমি নিতে চাইতাম। এত বছর পর সামনে আসা একটি ধর্ষণের কেসে রঘুনাথ বলরামকে জামিন দেওয়া হলো না। সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, আর সবার এই ভয়টাই স্বাভাবিক ছিল যে সে নির্যাতিতা আর সাক্ষীদের প্রভাবিত করতে পারে। কিন্তু অঙ্কিতা আহুজা কি সত্যি কোনো অপরাধের শিকার হয়েছিল? আদালতের সামনে অঙ্কিতা আহুজা নিজের বয়ান সম্পূর্ণভাবে বদলে দিল। মিসেস অঙ্কিতা আহুজা, আপনি আপনার স্বামীর উপস্থিতিতে এই কেসটা ফাইল করেছিলেন। হ্যাঁ, আপনি আপনার সঙ্গে হওয়া শোষণ আর আপনার উপর করা মানসিক নির্যাতনের উপর বয়ান দিয়েছিলেন। আগে হ্যাঁ আমি দিয়েছিলাম। কিন্তু এখন আপনি বলছেন যে রঘুনাথ বলরাম আপনার সঙ্গে কিছু করেনি। আগে আমি রঘুনাথ বাবুকে ভয় পেয়েছিলাম। উনি আমার বিবাহিত জীবনে নাক গলাচ্ছিলেন। উনি আপনার বিবাহিত জীবনের মধ্যে কিভাবে নাক গলাচ্ছিলেন? মিসেস অঙ্কিতা আহুজা, আপনি আপনার বয়ানে নিজেই বলেছেন যে উনি আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েন, আপনার সঙ্গে জোর জবরদস্তি করেন, আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে। আমি খুব ডিস্টার্ব ছিলাম। 2010 সালে আমার স্বামী আমাকে ডিভোর্সের নোটিশ দিয়েছিলেন। আমার আত্মীয়রা আমাকে জোর করেছিলেন এই কেস ফাইল করার জন্য। রঘুনাথ বলরাম বাবু কখনো আমাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেননি, আমার সঙ্গে জোর করারও চেষ্টা করেননি। আমি ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে চাই না। পুলিশ অভিলাষা বলরাম আর রঘুনাথ বলরামের বিরুদ্ধে চার্জশিট ফাইল করে। পুলিশ অভিলাষা বলরামকে যেসব অপরাধের জন্য বুক করেছে সেগুলি হলো আইপিসির ধারা 302 অনুযায়ী হত্যার জন্য, 307 অনুযায়ী হত্যার চেষ্টা করার জন্য, 344 ধারা অনুযায়ী 10 বা তার থেকে বেশি দিন ধরে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বন্দী রাখার জন্য, 506 অনুযায়ী অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানোর জন্য, আর জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সেকশন লাগানো হয়েছে। রঘুনাথ বলরামের বিরুদ্ধে যে অ্যাডিশনাল চার্জগুলো লাগানো হয়েছে সেগুলো আইপিসির ধারা 120B অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, 325 অনুযায়ী কোনো ব্যক্তিকে জেনে শুনে আঘাত করার জন্য, 201 অনুযায়ী প্রমাণ লোপাট করার জন্য, 202 অনুযায়ী অপরাধের খবর জানানোর পরিবর্তে অপরাধটা আড়াল করার জন্য, আর 109 অনুযায়ী কোনো অপরাধ করতে কাউকে উস্কানোর জন্য, 370 অনুযায়ী কোনো মানুষকে কিনে দাসত্ব করানো বা বিক্রি করার জন্য, আর 374 অনুযায়ী অবৈধভাবে জবরদস্তি কাজ করানোর জন্য। ইলেক্টেড ক্রিমিনাল অর্থাৎ জনতার দ্বারা নির্বাচনে জেতানো কোনো অপরাধী। যখন আপনি কোনো কাজের সন্ধানে কোথাও যান তখন সবার আগে আপনার ব্যাকগ্রাউন্ড দেখা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে যেই মানুষগুলো কোনো রাজ্যের রাজত্ব করবে বা ভবিষ্যতে দেশ চালাবে তারা ক্রিমিনাল হলেও তাদের নির্বাচনে দাঁড়ানো বা ভোটে জেতার মধ্যে কিছু এসে যায় না। যাদের বিরুদ্ধে অপরাধের একটা লম্বা লিস্ট আছে, যারা হিস্ট্রি শিটার্স, তারাও জনপ্রতিনিধি হতে পারে। এমনকি একজন নির্বাচিত নেতা যার বিরুদ্ধে আদালতে মামলা চলছে তিনিও খুব সহজেই জামিন পেয়ে যান। আর এত কিছুর পরেও তারা টেলিভিশনে সম্পূর্ণ সুযোগ পেয়ে যান নিজেদের সাফাই দেওয়ার জন্য, সুশাসনের কথা বলার জন্য, সুশাসনের দাবি করার জন্য, আর তারপর ভোট প্রচারে অংশগ্রহণ করেন। একথা সত্যি যে যতক্ষণ অপরাধ প্রমাণ না হচ্ছে মানুষকে নির্দোষ ধরে নেওয়া হয়, কিন্তু সাক্ষীদের ভয় দেখানো, ধমকানো, জোর জবরদস্তি, গুন্ডাগিরি এসবের কি নির্বাচনের স্থান হওয়া উচিত?
আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে এমন অপরাধী যাদের বিরুদ্ধে আদালতে মামলা চলছে যখন নির্বাচনে দাঁড়ান তখন জিতেও যান। অর্থাৎ সাধারণ মানুষই তাদের ভোট দেয় আর জিতিয়ে দেয়। নিজের মনোনয়ন পেশ করার সময় এটা দরকারি যে সব প্রার্থী নিজের বিরুদ্ধে চলা সমস্ত কোর্ট কেসগুলো ঘোষণা করুক। প্রত্যেক প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য আলাদা আলাদা ওয়েবসাইটে আছে, কিন্তু সেগুলো কি যথেষ্ট? এটা কি ঠিক হবে না যে ইলেকশন কমিশন প্রার্থীদের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য তাদের কনস্টিটিউয়েন্সির পোলিং বুথগুলোর বাইরে লাগাবে? কিন্তু তবুও কি এইসব তথ্য যথেষ্ট হবে এই ধরনের অপরাধী প্রার্থীদের দেশের রাজনীতি থেকে দূরে রাখার জন্য? রঘুনাথ বলরাম একজন কুখ্যাত অপরাধী, এমএলএ নির্বাচিত হয়েছেন আর 2 বারের জন্য এমপিও হয়েছেন। সাধারণ মানুষ নিজেরাই তাকে নির্বাচিত করেছে। আমাদের সত্যি এই বিষয়টা ভাবতে হবে যে যখন কোনো অপরাধী দেশের বা জনতার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয় তখন সেই দেশের ভবিষ্যৎ কি হবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দাস্তাকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আপনি যেই প্রার্থীকেই ভোট দিতে চাইছেন না কেন তার সম্পর্কে সব তথ্য অবশ্যই জোগাড় করবেন। জয় হিন্দ।